শ্বশুর বাড়ি, অত আরাম চাইলে তো চলবে না। নিজের খাবার নিজের হাত দিয়ে তুলে খেতে হবে। অত আদিক খেতা আমি করতে পারি না। নীরা ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বলল। ঘুমিয়ে পড়েছিলাম মা। জাহানারা বিরক্ত চোখে তাকালেন। তরকারির কড়াইটা নামিয়ে রেখে বললেন, না খেয়ে ঘুমাবে কেন? নিজের খাওয়ার কথাও মনে থাকে না? খাবার কথা মনে করিয়ে দেওয়ার জন্য এখন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে আমায়? মানুষ ছেলে বিয়ে করে শেষ বয়সে আরাম করার জন্য, আর আমার কপাল দেখো। এইটুকু বলে থামলেন জাহানারা। চুলোয় নতুন কড়াই চড়াতে চড়াতে গজগজ করতে লাগলেন। শ্বশুরবাড়ি এসে একদিনই শুকিয়ে চিমসে লেগে গেছাচ্ছ। না খেয়ে থেকে বুঝাতে চাও আমরা তোমাকে খাবার দাবার দেই না? নীরা উত্তর দিল না, মাথা নুইয়ে নিজের কাজে মন দিল। জাহানারা নীরার হাতের গামলাটা এক ঝটকায় টেনে নিয়ে বললেন, ভাত তরকারি হয়েছে, নিজ হাতে বেড়ে খেয়ে নাও, নাকি বেড়ে হাতে তুলে দেওয়া লাগবে? নীরা মিহি কণ্ঠে বলল। কাজটুকু শেষ, প্রায় শেষ করে পরে খাই। জাহানারা ধমকে উঠলেন। সকাল 9টায় ঘুম থেকে উঠে কাজ দেখাও? অতটুকু সাহায্য তোমার না করলেও চলবে। হাত দুটো এখনো অচল হয়ে যায়নি। যতদিন বেঁচে আছি খাটিয়ে মারো। ছেলের বউ বলে কথা। শ্বশুর শাশুড়িকে বেতের আগায় না রাখলে চলবে নাকি? নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে খেতে গেল। নীরাকে তাড়াহুড়ো করে খেতে দেখে আবারও ধমকাধমকি করলেন জাহানারা। নীরা খাওয়া দাওয়া শেষ করে নিজ উদ্যোগে থালা বাসন পরিষ্কার করতে নেমে গেল। অন্তু যখন বাড়ি ফিরল তখন 10টা কি 10:30 বাজে। আমিনুল সাহেব খাবারের টেবিলে বসে পত্রিকা পড়ছেন। অয়ন ডালে ভিজিয়ে পরোটা খাচ্ছে। অন্তু একটা চেয়ার টেনে বসে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ু, তোর ভাবিকে গিয়ে রেডি হতে বল। 11:30টায় ক্লাস আছে, আমার সাথে ভার্সিটি যাবে। অয়ন বাবার ফোনে মগ্ন ছিল। ভাইয়ের কথায় বিরক্ত চোখে তাকালো। এটুকু তো তুমি বলতে পারো। নীরা আপু তো খুব, ভাবি তো রান্না করে আছে। অন্তু চোখ লাল করে বলল। তুই যাবি নাকি ঠাটিয়ে চল লাগাবো? অয়ন মুখ ভার করে উঠে দাঁড়ালো। আধ খাওয়া পরোটাটা হাতে তুলে নিয়ে বলল, নীরা আপুর বিয়েটাও আমার সাথে দিয়ে দিতে, সব কাজ তো আমাকে দিয়ে করাও। কথাটা বলে বাবার দিকে তাকাতে আতঙ্কে সাদা হয়ে গেল অয়ন। বাবার রক্তচক্ষু দেখে মুখটা পাংশুটে হয়ে গেল তার। একটা শুকনো ঢোক গিলে নিয়ে জায়গাটা থেকে সরে দাঁড়ালো। জাহানারা স্বামীকে চা দিচ্ছিলেন। অন্তুর কথাটা কানে যেতেই বললেন, নীরার ভার্সিটি যাওয়ার কি দরকার? বিয়ে যখন হয়েই গিয়েছে তখন পড়াশোনা নিয়ে এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। তোর বইয়ের পড়াশোনা বহুত হয়েছে, আর লাগবে না। অন্তু শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আমারও বিয়ে হয়ে গিয়েছে আম্মা। বিয়ের পর আমি পড়তে পারলে নীরা কেন পারবে না? পড়াশোনা কমপ্লিট করা ওর ইচ্ছে, আর ওর পড়াশোনা কমপ্লিট করানোর দায়িত্ব আমার। বিয়ের সময় পড়াশোনা করাবো না বলে কোনো শর্ত তো দিইনি আম্মা। জাহানারা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দিসনি তো কি হয়েছে, এখন দিবি। তিনজনের পড়াশোনার খরচ টানার সামর্থ্য আছে নাকি তোর আব্বার? সংসারের বাদ বাকি খরচও কি কম? সংসারে একজন এক্সট্রা মানুষ পালাও বহুত খরচার বিষয়। খাওয়া দাওয়া, জামা কাপড়, এখন আবার পড়াশোনা। অন্তু বুঝলো যুক্তিগুলো একান্তই আব্বার। যুক্তিগুলো খুব সূক্ষ্মভাবে বসিয়ে দেওয়া হয়েছে আম্মার মগজে। অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে চিন্তা করতে হবে না আম্মা। বিয়ে করার আগে তো বলেছিলাম আমার স্ত্রীর খাওয়া পড়া লেখাপড়া সবকিছু দায়িত্ব আমার। ওর জন্য আপনাদের একটা টাকা খরচ করতে হবে না। জাহানারা চোখ কপালে তুলে বললেন, তোর দায়িত্ব, তুই কোথায় পাবি অত টাকা? বাচ্চা একটা ছেলে, চাকরি বাকরিও করিস না। আমি ব্যবস্থা করে নেবো। আমিনুল সাহেব খবরের কাগজটা ভাঁজ করে রেখে চায়ের কাপে চুমুক দিলেন। তাচ্ছিল্য নিয়ে বললেন, তোমার ছেলে এখন বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা ছেড়ে বাসের কন্ট্রাক্টরের চাকরি নেবে নাকি? জিজ্ঞেস করো তো জাহানারা। অন্তু খাওয়া ছেড়ে আমিনুল সাহেবের দিকে তাকালো। পর মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে উঠে গেল। মাথায় হাজারো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। কিভাবে কি ম্যানেজ করবে কিচ্ছু বুঝতে পারছে না। গত 2 দিন রাত দিন খুঁজেও কোনো টিউশনি পাওয়া যায়নি। আপাতত একটা দুইটা টিউশনি পেলেও চলে যেত অন্তু। আপাতত নীরার প্রয়োজনটুকু তো মিটাতো। কথাগুলো ভাবতে ভাবতেই রুমে গিয়ে শার্ট খুলল অন্তু। আলমারি থেকে আরেকটা শার্ট বের করে পরতে নিতেই চোখ আটকে গেল আয়নায়। কুঞ্চিত কপালটা আরো খানিকটা কুঁচকে গেল। অন্তুর কাঁধের বাম পাশে থাকা ট্যাটুটা বিদ্যুতের আলোয় ঝলমল করে ধরা দিচ্ছে আয়নায়। প্রায় 3 বছর আগে কাঁধের কাছে এন লিখে ট্যাটু করিয়েছিল অন্তু। অন্তু দীর্ঘশ্বাস ফেলে শার্টের কলার টেনে ঢেকে ফেলল কাঁধ।
নীরার জন্য এমন অনেক পাগলামই করেছে অন্তু। তখন বড্ড ছেলে মানুষ ছিল সে। বয়স আর কত হবে তখন, 20 অথবা 21। অন্তু এখনো ছেলে মানুষই আছে। বয়সের হিসেবে 2-3 বছর বৃদ্ধি পেয়েছে এই যা। কিন্তু এই 2-3 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে নীরার অবহেলার ধরন, সেই সাথে পরিবর্তন হয়েছে অন্তুও। দীর্ঘ এই অবহেলার জ্বালা মেটাতে যখন আগাগোড়া পরিবর্তন হতে চাইলো অন্তু, সামলে নিতে চাইলো জীবন, প্রাণ ভরে একটু শ্বাস নিতে চাইলো, ঠিক তখনই রিসাইকেলের মতো আবারও জীবনের সাথে লেপ্টে গেল নীরা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বাইকের চাবিটা তুলে নিল হাতে। নীরা দরজার কাছেই দাঁড়িয়েছিল। অন্তু হয়তো খেয়ালই করলো না তাকে। বাইরে গিয়ে অয়নকে দিয়ে নীরাকে ডাকতে পাঠালো অন্তু। নীরা ঢিপঢিপ করে বাজতে থাকা হৃৎপিণ্ড নিয়ে অন্তুর বাইকে গিয়ে বসলো। অন্তুর কাঁধে হাত রাখতে ভিন্ন এক অস্বস্তিতে কাটা হয়ে রইল মন। ধানমন্ডি থেকে শাহবাগ পুরো রাস্তা নিশ্চুপ কাটলো তাদের। ভার্সিটির সামনে এসে নীরা বাইক থেকে নামতে একটা 500 টাকার নোট এগিয়ে দিল অন্তু। নীরা অবাক চোখে তাকালো। সংকুচিত মনে নোটটা হাতে নিয়ে অন্তুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অন্তু বাইকে স্টার্ট দিতে দিতে সামনের দিকে তাকিয়েই বলল, হাত খরচের টাকা। কথাটুকু বলে মুহূর্তে বাইক নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে গেল অন্তু। নীরা ফ্যাল চোখে অন্তুর যাওয়ার দিকে চেয়ে রইল। হাত পা শিরশির করে উঠল অদ্ভুত অচেনা এক অনুভূতিতে। শরতের মাঝামাঝি, আবহাওয়ায় হালকা শুষ্ক ভাব, ভ্যাবসা গরম জ্যাম আর ধুলোবালির সাথে নিরন্তর যুদ্ধ করে বাস যখন রাজেন্দ্রপুর এসে থামলো, তখন ঘড়িতে 12টা বাজে। মাথার উপর দগদগ করে জ্বলছে সূর্য। নাদিমের মাথা ভর্তি চুল তখন ধুলোয় ধূসর। পরনের গোলাপি শার্ট, কালো প্যান্টে ধুলোবালির পাতলা আস্তরণ। নাদিম বাস থেকে নেমে ডান হাতের কবজিতে পড়া ঘড়ির দিকে তাকালো। ঘড়ির স্বচ্ছ কাঁচটি ঘোলা হয়ে এসেছে মিহি ধুলোয়। প্যান্টের গায়ে ঘড়িটা ঘষে কাঁচ পরিষ্কার করলো নাদিম। চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালো। পকেট থেকে কাগজের ছোট্ট টুকরাটা বের করে ঠিকানা দেখলো। দ্বিতীয় গন্তব্য বাংলা বাজার। অটোরিকশায় বাংলা বাজার পৌঁছানোর পর যেন দিশেহারা হয়ে পড়ল নাদিম। খা দুপুরে দোকানপাটের অধিকাংশই ফাঁকা, নিস্তব্ধ। নাদিম বেশ কয়েকটা দোকানে খোঁজ নিয়েও কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেল না। দোকানের সবাই প্রায় নতুন কর্মচারী, স্থানীয় বাসিন্দাদের খুব একটা চেনে না। নাদিম ক্লান্ত একটা চায়ের দোকানে গিয়ে বসলো। 1 কাপ চা খেয়ে মধ্যবয়স্ক দোকানদারকে জিজ্ঞাসা করতে চাওয়ালা চোখ ছোট ছোট করে বলল, মকবুল ওয়াহেদ চৌধুরী আবার কেডা? এই নামে তো কাউরে চিনি না ভাই সব। নাদিম ভ্রুজোড়া বিরক্তিতে ত্রিভুজাকার রূপ ধারণ করলো। কপাল কুঁচকে বলল, আপনার দেইকা তো স্থানীয় মানুষই মনে হইতেছে চাচা। কয় বছর আছেন এই এলাকায়? দোকানদার দ্রুত হাতে চা ছাকতে বলল, জন্মের পর থেকে তো এখানে আসি ভাই সব। তাহলে তো মকবুল ওয়াহেদ চৌধুরীকে চেনার কথা। শুনেছি ওনার বড়সড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এলাকায়। গাজাপুরে নাকি রিসোর্ট টিসোর্টও আছে। তারপরে স্থানীয় মানুষ চেনেন না কেন? দোকানদার নাদিমের মুখের দিকে খানিক ফ্যাল করে চেয়ে রইল। কিছুক্ষণ আনমনা বসে থেকে বলল, আপনি কি মকুল ভাইয়ের কথা জিগাইতেছেন নাকি ভাই সব? নাদিমের পুরো ভ্রু আরো খানিকটা কুচকে গেল। মুকুল ভাই? এই মুকুল ভাইয়ের কাহিনীটা কি? বড় মামার ভাষ্য মতে মিষ্টিকে মকবুল ওয়াহেদ চৌধুরী নামক এক ধনাঢ্য ব্যক্তির কাছে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। কাগজে লেখা ঠিকানাটাও তার। এর মাঝে মুকুল ভাই নামক ব্যক্তির এন্ট্রি কিভাবে হলো বোঝা যাচ্ছে না। নাদিমকে চুপ থাকতে দেখে দোকানদার নিজ উদ্যোগেই বলল, স্থানীয় বাসিন্দা গো মধ্য মকুল ভাই বিরাট ধনী মানুষ। গার্মেন্টস কারখানা আছে, শুনছি বড়লোকি হোটেলও নাহি আছে 2-1টা। ভাইজানের বাড়িতে বাজার থেকে 10 মিনিটের রাস্তা। রিক্সা লইয়া চলে যান। মকুল ভাইয়ের বাড়ি বেবাকেই চিনে। মকুল ভাইয়ের বাড়ি যেমন কইলেই দিয়ে আইব। নাদিম জবাব দিল না। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে কিছু একটা ভাবলো। আরো 1 কাপ চা খেয়ে মুকুল ভাইয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। রিকশাওয়ালা যখন নাদিমকে মুকুল ভাইয়ের বিশাল বাড়িটির সামনে পৌঁছে দিল, তখন ঘড়িতে 1:45 বাজে। মাথার উপর ঝাঝা করছে স্বর্ণালী রোদ। ঘেমে নিয়ে একাকার নাদিমকে গেট থেকে অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে বহু কসরত করতে হলো। তাকে যে বসার ঘরে বসতে দেওয়া হলো তার সাজসজ্জা আলিশান। ছিমছাম সবুজ গালিচা বিছানো মেঝে, ঝকঝকে দামি আসবাব। সে আলিশান বিলাসিতায় মোড়া বসার ঘরে বসে থেকে জীবনে প্রথমবারের মতো নাদিম উপলব্ধি করলো মিষ্টি নামক মেয়েটার জন্য তার চিন্তা হচ্ছে। 7-8 বছর আগে যে মেয়েকে টাকার বিনিময়ে কিনে আনা হয়েছে, তার সাথে কি এমন আচরণ করা হতে পারে ভেবেই তার গা শিউরে উঠছে। বারবার জানতে ইচ্ছা করছে মেয়েটা কি আদৌ বেঁচে আছে। নাদিমের সূক্ষ্ম চিন্তার মাঝে সুপ্ত মানবের আবির্ভাব ঘটলো। মনের গহীনে থেকে তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠল, তুমি একজন মেরুদণ্ডহীন মানুষ নাদিম। তোমার মাঝে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। এই মেয়েটির জন্য এত চিন্তা তোমায় মানায় না। কেন করছো এত হাহাকার?
নাদিম চমকে উঠে বলল, হাহাকার করছি? অবশ্যই করছো। বোনের জন্য হাহাকার করা খারাপ তো কিছু নয়। মিষ্টি আমার ছোট বোন। সুপ্ত মানব আক্রোশ নিয়ে বলল, বাজে কথা। মিষ্টি কখনোই তোমার বোন নয়, সে তোমার দুর্দশার কারণ, তোমার মায়ের দুঃখের কারণ। কেন ভুলে যাচ্ছ বারবার? ফিরে যাও, ছেড়ে দাও তার পিছু। অতীত ঘেটে কি লাভ? ভালো আছো, ভালো থাকো। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলল, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার সত্যি মনে হয় মিষ্টি সকল দুর্দশার কারণ? কারোর পক্ষে কারোর দুর্দশার কারণ হওয়া কি আদৌ সম্ভব? ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। মানুষের পক্ষে হয়তো ভাগ্যের বাইরে কিছু করা সম্ভব নয়। তুমি বলতে চাইছো তোমাকে ঠকানো হয়নি? হয়েছে, কিন্তু তার জন্য মিষ্টি দায়ী হতে পারে না। সেও ঠকেছে, তাকেও ঠকানো হয়েছে, হয়তো আমার থেকেও বেশি। নাদিমের কথায় প্রত্যুত্তর এলো না। তার আগেই বিশাল লম্বা স্বাস্থ্যবান এক ভদ্রলোক নাদিমের সামনে সোফায় এসে বসলো। লোকটা লম্বায় 6 ফুটের কাছাকাছি, থলথলে শরীরে হলুদ রঙের পাঞ্জাবি, পরনে ধবধবে সাদা লুঙ্গি, পান খেয়ে ঠোঁট দুটো টকটকে লাল, তির্যক নাকের নিচে মাঝারি আকারের তিল। নাদিম সরাসরি ভদ্রলোকের দিকে তাকালো। লোকটি ভ্রু কুঁচকে নাদিমকে দেখে নিয়ে বললেন, তুমি কে? আমার সাথে দেখা করতে চাওয়ার কারণ কি? কম কথায় উত্তর দাও, বেশি কথা আমার পছন্দ নয়। নাদিম ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে সরাসরি প্রশ্ন করলো। আপনার নাম মকবুল ওয়াহেদ চৌধুরী? লোকটা তির্যক দৃষ্টি মেলে বললেন, হ্যাঁ, কেন? প্রায় 7-8 বছর আগে ময়মনসিংহের একটা এতিমখানা থেকে 8 বছরের একটা বাচ্চাকে কিনে এনেছিলেন আপনি। মেয়েটির নাম ছিল মিষ্টি, চিনেন তাকে? মকবুল সাহেবের মুখ মুহূর্তেই থমথমে রূপ ধারণ করলো। চোয়াল শক্ত করে নাদিমের দিকে চেয়ে রইলেন তিনি। গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কে? আপনি বোধহয় উত্তেজিত হয়ে পড়েছেন। অযথা ঘাবড়াবেন না, আমি আহামারি কেউ নয়। আমার নাম নাদিম হোসেন, সম্রাটকে মিষ্টির ভাই। আমি মিষ্টির সাথে দেখা করতে চাই। ওর সাথে দেখা করা কি সম্ভব? মকবুল সাহেব আগের মতো নিশ্চুপ বসে আছেন, দৃষ্টি তীক্ষ্ণ ও ধারালো। যা বিক্রি করে দিয়েছো তার প্রতি হঠাৎ এত উৎকণ্ঠ? বিক্রিত জিনিস মাত্রই বিক্রিত জানানো না। মিষ্টি মানুষ হোক বা বস্তু, আমি তাকে নগদ টাকা দিয়ে কিনেছি। অযথা ঝামেলা না বাড়িয়ে নিজের চক্রায় তেল দাও। নাদিম মকবুল সাহেবের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার কথা একটু ভুল আছে মকবুল সাহেব। মিষ্টিকে আমি বিক্রি করিনি, বিক্রি করেছে অন্য কেউ। মিষ্টির এই মালিকানা বদলের রহস্য আমার অজানা। তবে আমি মিষ্টিকে ফিরিয়ে নিতে আসিনি, আমি শুধু ওর সাথে দেখা করবো, 2-1টা কথা বলবো, তারপর চলে যাব। নাদিমের কণ্ঠে কিছু একটা ছিল। মকবুল সাহেব খানিক শান্ত হলেন। নাদিমকে অবাক করে দিয়ে একজন কাজের লোককে ডেকে পাঠালেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোর আপামনিকে ডেকে আনো তো শামসুল। চাকর শ্রেণীর লোকটি মাথা হেলিয়ে সরে যেতে মকবুল সাহেব চোখ মুখ শক্ত করে তাকালেন, শাসানোর মতো করে আঙ্গুল উচালেন, হিংস্র চোখে চেয়ে বললেন, এইবারই শেষ, এই এলাকায় ফিরে আসার সাহস করবে না আর। এরপর তোমাকে এই এলাকায় দেখলে কেটে ফেলে দেব। নাদিমের মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। রক্ত কণিকাগুলো উত্তেজিত হয়ে উঠল, হৃৎপিণ্ডটা ঢিপ ঢিপ করছে। তবে মিষ্টি বেঁচে আছে। বেশ কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো 16-17 বছরের এক যুবতী। গায়ের রং মিষ্টি শ্যামলা, মুখের গড়নে আদিবের অবয়ব স্পষ্ট। মিষ্টির অবনত মুক্তির দিকে চেয়ে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল তার। হাতে পায়ে শিরায় টান পড়ল। মেয়েটি ঠিক বাবার মতো দেখতে হয়েছে। নাদিমের চেহারায় বাবার ছাপ অল্প, মায়ের ছাপ বেশি। নাদিমের থিতিয়ে থাকা রাগটা ফুঁসে উঠতে চাইল। পুরো পৃথিবী ছাড়খাড় করে দেওয়ার অদম্য ইচ্ছে খ্যাপাটে উঠল মন। কিন্তু মিষ্টি নামের মেয়েটা যখন বড় বড় চোখ মেলে নাদিমের দিকে তাকালো, ঠিক তখনই শান্ত হলো নাদিমের মস্তিষ্ক। টলমলে নিষ্পাপ সেই চাহনির সামনে নাদিমের সকল বিতৃষ্ণা যেন থিতিয়ে গেল। ফনা তোলা রাগটা মাথা নুয়ে শান্ত হয়ে রইল বুকের এক কোণায়। 2 জোড়া চোখ চুপচাপ চেয়ে রইল প্রায় অনেকক্ষণ। মকবুল সাহেব মিষ্টিকে সোফায় বসতে বললেন। মিষ্টি বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসলো। মুখোমুখি সোফায় বসে থাকা যুবতী মেয়েটি সারা গায়ে সদ্য যৌবনের চঞ্চলতা, আনত মুখটিতে এক রাজ্য মায়া। সেই মায়াবী মুখটার দিকে চেয়ে নাদিমের হঠাৎই মনে হলো মিষ্টি শব্দটা বোধহয় কোনো এককালে এই মেয়েটির জন্য সৃষ্টি করেছিলেন বিধাতা। মিষ্টি নামটি রেখেছিলেন বাবা। নাদিমের তখন 7 বছর বয়স। এমন একটা গধূলি বিকেলে মায়ের নামের সাথে মিলিয়ে বাচ্চা মেয়েটির নাম রেখে ফেললেন মিষ্টি। মলি মিষ্টি। মা খুব চোটপাট করেছিলেন সেদিন, ছোট্ট মিষ্টিকে ছুঁড়ে ফেলেছিলেন মাটিতে। বাবা বারান্দায় বসে গম্ভীর মুখে পুরো ব্যাপারটা দেখলেন, অথচ উঠে এলেন না, উচ্চবাচ্য করলেন না। বাবার চেহারা এখন আর মনে নেই নাদিমের, কিন্তু সেই তারস্বরে কান্নাটা মাঝে মাঝে কানে ভাসে। এখনো কত জীবন্ত সেই কান্না। নাদিমের ভাবনার মাঝেই বসার ঘর থেকে উঠে গেলেন মকবুল সাহেব। নাদিম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও মিষ্টির দিকে তাকালো। মিষ্টি উৎসুক চোখে চেয়ে আছে।
বড় বড় চোখ দুটোতে চিকচিক করছে কৌতূহল। সত্যি কি কৌতূহল নাকি টলমলে জল? নাদিম হাতের ইশারায় মিষ্টিকে ডাকলো, বলল, এদিকে এসো। মিষ্টি ইতস্তত পায়ে এগিয়ে গিয়ে নাদিমের পাশে বসলো। নাদিম গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ো? মিষ্টি জবাব দিল না। নাদিমের দিকে নির্নিমিষ চেয়ে থেকে বলল, তুমি আমার ভাইয়া? নাদিমের বুকের কোথাও একটা চাপা যন্ত্রণা খেলে গেল। বলতে ইচ্ছে হলো, না আমি তোমার কেউ নয়, কেউ না, কিন্তু বলা হলো না। মিষ্টির বলা ভাইয়া শব্দটা হৃৎপিণ্ডের সাথে সমান তালে লাফাতে লাগলো পুরো বুকে জুড়ে। নাদিমের উত্তর না পেয়ে মিষ্টি নিজে থেকেই কথা বলল। তার মিহি কণ্ঠে খেলে গেল রাজ্যের অস্বস্তি। আমার ভাইয়ার গালে তিল ছিল, তোমারও আছে। এই দেখো, আমারও আছে। তুমি আমার ভাইয়া না। নাদিম চোখ উঠিয়ে মিষ্টির বাম গালে তাকালো। একই জায়গায় আদিবেরও তিল ছিল। নাদিম ডান হাতে ঘাড় চুলকে এদিক ওদিক তাকালো। কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর মৃদু কণ্ঠে বলল, তোমার আমাকে মনে আছে? মিষ্টি মাথা নাড়ে। তারপর খুব অসহায় কণ্ঠে বলল, তুমি আমায় পছন্দ করো না। না, কেন পছন্দ করো না? কি করেছি আমি? নাদিমের ভেতরটা টলমল করে উঠল। এই বিশ্রী পৃথিবীর সব অশ্লীল কপটতাকে ঠেলে দিয়ে ছোট্ট একটা বোন বিশাল অভিমানে ঝুড়ি নিয়ে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ল। নাদিমের মনে হলো সেই প্রশ্নটা নাদিমের ভেতরটাকে চোখের পলকে তীব্র এক ভূমিকম্পে বিধ্বস্ত করে দিল। নরম কণ্ঠে বলল, কে বললো আমি তোমায় পছন্দ করি না? সবাই বলতো, আমি জানি। কথাটা বলেই থামলো মিষ্টি। ভীত হাতে নাদিমের বাহুতে হাত রাখলো। অপলক চোখে নাদিমের দিকে চেয়ে থেকে বলল, মায়ের চেহারা আমার মনে নেই। মায়ের চেহারা আমার মনে নেই। তুমি কি মায়ের মতো দেখতে? মাকে খুব মনে পড়ে আমার। মামা বলেছিল আমি নাকি মাকে মেরে ফেলেছি। আমার জন্যই মরে গিয়েছে মা। মামার কথা কি সত্যি ভাইয়া? তুমি যা বলবে আমি বিশ্বাস করব। মামার কথা আমার বিশ্বাস হয় না। মামা আমার সাথে। এটুকু বলেই থেমে গেল মিষ্টি। মাথা নিচু করে বসে রইল চুপচাপ। গাল বেয়ে গড়িয়ে পড়ল টপাটপ বৃষ্টি। তার ছোট্ট আদরে মুখ দেখে মনে হলো অভিমানিনী এক কিশোরী গাল ফুলিয়ে একের পর এক নালিশ করছে। জীবন সম্পর্কে হাজারো নালিশ ভাইয়ের জন্য জমা রেখেছিল সে। ভাইয়ের প্রতি তার অগাধ ভরসা। ভাইরা সব পারে। নাদিমের চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা অশ্রুবিন্দু। এই প্রথম মিষ্টি নামক মেয়েটির জন্য বড় মায়া হলো তার। বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, মামা মিথ্যে বলেছে, ওনার কথা বিশ্বাস করো না। মামা তোমাকে ভালোবাসতো, আমায় বলেছে। মিষ্টির মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তুমি আমায় ভালোবাসো? নাদিম এক পলক মিষ্টির দিকে তাকালো, চোখ নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ বাসি। আব্বুও বলেছিল যে তুমি আমায় ভালোবাসো। মামা মিথ্যে বলেছে। নাদিম সন্দিহান চোখে তাকালো, মুখ কুচকে বলল, হ্যাঁ আব্বু। দুপুরে রাশভারী সূর্যটা ঘন্টা 2 হলো কোমল আলো ছড়াচ্ছে। শহরের গায়ে আছড়ে পড়ছে বিকেলের মিষ্টি আলো। আরফান কিছুক্ষণ আগে রাউন্ড শেষ করে নিজস্ব চেম্বারে এসে বসেছে। ক্লান্ত শরীরে দুটো রোগীও দেখেছে, প্রেসক্রাইব করেছে। তারপর গা এলিয়েছে চেয়ারে। মনটা বোধহয় ভালো নেই তার, কেমন যেন খাপছাড়া। মন খারাপ সময়ে অসময়ে তাড়া দিচ্ছে তাকে। পৃথিবীর সবকিছুই রংহীন, লক্ষ্যহীন, বিতৃষ্ণা বলে বোধ হচ্ছে। আরফানের ক্লান্ত চিন্তার মাঝেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাইদ। আরো একজন রোগী অপেক্ষা করছে জানিয়ে সসম্ভ্রমে বেরিয়ে গেল। আরফান মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে সোজা হয়ে বসলো। টেবিলে রাখা মোবাইল স্ক্রিনে উকি দিল। লক স্ক্রিনে নম্রতার ছবি। আরফান বেশ কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল সেই স্ক্রিনে। এই স্নিগ্ধ সুন্দর মুখটির দিকে চেয়ে থাকতে তার ভালো লাগে। যতবার দেখে ততবারই অবাক হয়, মুগ্ধ হয়, ততবার ভালোবাসে। আরফানের ভাবনার মাঝেই দরজা ঠেলে ভেতরে এলো দুজন। আরফান ফোনের দিকে নজর রেখে বলল, বসুন। বসুন। শব্দটা উচ্চারণ করে বেখেয়ালে সামনের দিকে তাকালো আরফান। চোখ নামিয়ে নিয়ে ফোনটা পাশে রাখতে গিয়ে যেন চমকে উঠল সে। চোখ উঠিয়ে সচেতন চোখে তাকালো। মুহূর্তে গলা শুকিয়ে গেল আরফানের, হক চকিয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল। মুখোমুখি বসে থাকা নম্রতা বারবার চোখ বাঁচিয়ে খুব সাবধানে ডান চোখটা টিপে দিতেই ফ্যাকাশে হয়ে গেল আর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।